মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় এমপি আমানুর রহমান রানা সহ 10 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এদিকে জ্বালানি তেলের দাম কমছে, 10 দিনের মধ্যে তেলের দাম কমলে পরিবহনের ভাড়া কমানোর আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। অন্যদিকে বর্ষবরণ উদযাপনে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ। আর জাটকা সংরক্ষণ ও ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে পয়লা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠানে পান্তা ইলিশ নিষিদ্ধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়। বলছিলাম বুধবারের গুরুত্বপূর্ণ খবরের কিছু অংশ দেখছেন বাংলাদেশে এখন, আর আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া হক। আমাদের সাথে কথা বলতে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক কাজী সিরাজ এবং ডেইলি স্টারের হেড অফ মনিটরিং সেল আব্দুল জলিল ভুঁইয়া। আপনাদের স্বাগত। যে খবরগুলো বলছিলাম, গতকালের খুব বড় একটি খবর, সেটা হলো যে মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় এমপি আমানুর রহমান রানা সহ 10 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। 2013 সালের এই ঘটনাটি আব্দুল জলিল ভুঁইয়া, আপনার কাছে শুরুতেই জানতে চাই যে এই যে এত বছর ধরে একজন মুক্তিযোদ্ধাকে হত্যা করে একজন সংসদ সদস্য কিভাবে পলাতক থাকতে পারেন? কারণ আমরা এর মধ্যেও শুনেছি যে উনি সংসদ অধিবেশনে কিন্তু যোগ দিয়েছেন, কিন্তু পুলিশ তাকে কখনো খুঁজে পায়নি। আপনার কি মনে হয় এটা আসলে কিভাবে সম্ভব? সরকার পুলিশের মদত ছাড়া এটা কিভাবে সম্ভব? এটা আসলে জিনিসটা হলো যে দেখেন, বাংলাদেশের যে একটা সংস্কৃতি আছে, এই সংস্কৃতিতে আপনার অনেক যারা প্রভাবশালী লোক থাকেন, বিশেষ করে সরকারি দলের অথবা সরকারের ছত্রছায়ায় যারা থাকেন, তারা অপরাধ করেও অনেক সময় পার পেয়ে যান। এখানে একটা জিনিস আমি বলবো যে এই যে আদালত গতকালকে যে আপনার সমন জারি করলো অ্যারেস্ট করার জন্য তাকে এবং তার 3 ভাই সহ খুব সম্ভব 10 জনকে, এটা একটা মনে করি যে আদালত যে সমনটি জারি করলো এটা পদক্ষেপ একটা, এগুলো মাত্র, আর কিছু না। এর আগেও আপনি জানেন যে এই এমপি সাহেবকে কিন্তু পুলিশ খুঁজে পায় নাই। আপনি নিজেই বললেন যে তিনি সংসদ অধিবেশনে এসছেন অথবা ঢাকায় বসবাস করেছেন, কখনো টাঙ্গাইলেও গিয়েছেন, কিন্তু আপনার তাকে খুঁজে পাওয়া যায়নি। তো এই যে অবস্থাটি, এই অবস্থাটির অবসান দরকার। আপনি বলেছেন যে 13 সালের ঘটনা, এখন যে আদালত অ্যারেস্ট ওয়ারেন্টটা জারি করলো, এরকম বাংলাদেশের মধ্যেও এইরকম অনেকগুলো কেস আছে। আমি যদি একটা সাম্প্রতিক একটা ঘটনার কথা বলি, আপনি দেখবেন 18 বছর আগে আপনার একটা মেয়েকে হত্যা করলো সাজনিন। আপনি দেখেন আজও পর্যন্ত আপনার এটা মামলাটা চলছে কোর্টের মধ্যে। 18 বছর পরেও কিন্তু এটা ফয়সালাটা হলো না। একটা তার ব্যাপারে একটা মেয়েকে, এরকম একটা রাইজিং একটা মেয়েকে আপনার তার কেয়ারটেকার অথবা তার বাড়িতে যারা ছিল তারা রেপ করলো, তারপরে তাকে খুন করলো। আপনার আজও পর্যন্ত এখন অ্যাপিলেট ডিভিশনে আছে। এটাও গতকালকে আপনার শুনানি হলো আবার। হাইকোর্টে 5 জনকে, খুব সম্ভব যতটুকু আমার মনে পড়ে যে 5 জনকে আপনার হাসান, ইঞ্জিনিয়ার হাসান সহ 5 জনকে আপনার ফাঁসির আদেশ দিয়েছে হাইকোর্ট। তারপরে এটা অ্যাপিলেট ডিভিশনে এসেছে। তো এই যে আপনার দীর্ঘসূত্রিতা, তারপরে হয় কি, যারা অপরাধটা করে সেই অপরাধীরা কিন্তু আপনার খুব এনকারেজড হয়। তারা যদি তাদেরকে ধরা না হয়, তাদের যদি পানিশমেন্টটা না হয়। আর আমানুর যে আছে সে তো সরকারি দলের এমপি। আপনি জানেন যে যাকে হত্যা করলো তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তারপরে তিনি সম্ভবত টাঙ্গাইলের আওয়ামী লীগের আপনার সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। এইটা নিয়েই এই যে আমানুরের ভাই খুব সম্ভব সে সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন, তাকে চেক দেওয়ার চেষ্টা করেছে, তাকে বোঝানোর চেষ্টা করে। যখন তিনি অ্যাডামেন্ট ছিলেন, আমরা পত্রিকায় পড়ে বা মিডিয়ার মাধ্যমে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে তার এই যে প্রার্থী হওয়া, এটাই হলো তার কাল। এবং তার হত্যার পেছনে একটা রাজনীতি আছে। বাংলাদেশের রাজনীতিতে আপনার এটা নতুন কিছু না, এরকম আরো ঘটনা আছে, কিন্তু এটার অবসান হওয়া দরকার, এটা বিচার হওয়া দরকার। যত প্রভাবশালী লোকই হোক না কেন, আইনের মার পেছে যেন সে যেন বেঁচে না যায়। আপনি একটা লোককে, একজন মুক্তিযোদ্ধাকে, একজন রাজনৈতিক নেতাকে যদি এভাবে হত্যা করা হয় এবং যদি পার পেয়ে যায়, এই দুর্বৃত্তদের সমাজ থেকে উৎপাটন দরকার। যদি মূল উৎপাটন করা না যায়, সমাজের অপরাধের মাত্রা বাড়বে। আপনার রাজনীতিতে
এই দুর্বৃত্তদের জায়গা থেকেই যাবে এবং দুর্বৃত্তমুক্ত রাজনীতি হবে না। এবং আমরা যে সুশাসনের কথা বলি, আমরা যে গণতন্ত্রের কথা বলি, আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, এই কোনো কিছুই এই ভ্যালুগুলো কাজে লাগবে না। এবং আমাদের সন্তানেরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং আজকে যারা আছে তারা শুধু কথায় শুনবে যে গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা এবং আপনার সুশাসন, মুখে বললে হবে না, এটা বাস্তবায়ন করা দরকার। কাজী সিরাজ, আপনার কি মনে হয় যে অপরাধীরা শুধুমাত্র প্রভাবশালী হওয়ার কারণেই কি পার পেয়ে যাচ্ছেন কিনা? ধন্যবাদ আপনাকে। প্রভাবশালী হওয়ার কারণে তো পার পেয়ে যাই, প্রভাবশালী আবার দুরকম আছে। একটা হচ্ছে ক্ষমতাসীন দলের প্রভাবশালী, আর একটা হচ্ছে বিরোধী দলের প্রভাবশালী থাকে। কিন্তু এই সংসদ সদস্য যদি সরকারি দলের না হয়ে বিরোধী দলের কেউ হতেন, তিনিও তো প্রভাবশালী থাকতেন, তার কিন্তু বিচার হয়ে যেত। 13 সাল থেকে 16 সাল পর্যন্ত আমার যে ধারণা সেটা হতো না। তো এখন এটা খুব খারাপ দৃষ্টান্ত। সরকার তিনি যে দল করেন সে দল এই ঘটনাটাকে কিভাবে দেখছে। যিনি খুন হয়েছেন তিনি তার দলের লোক, তিনি একজন মুক্তিযোদ্ধা, তারা মুক্তিযুদ্ধের কথা বলেন, বড় বড় কথা বলেন। তো সেক্ষেত্রে দলীয় সিদ্ধান্ত হওয়া উচিত ছিল যে এটার ব্যাপারে কোনো আপোষ চলবে না, কোনো ছাড় দেওয়া যাবে না, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং দ্রুত এটার বিচার হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত। এর আগে আমরা ঢাকায় দেখেছি যুবলীগের একজন নেতাকে, যুবলীগেরই আরেকজন নেতা, সরকারের আরেকজন নেতা খুন করেছেন। তো এখন এটা এখনো ঝুলছে মামলা। এখন এটা তো সে দৃশ্য দেখানো হয়েছে কেমন করে তাকে খুন করা হলো, মোটরসাইকেল থেকে নেমে ইয়ে করে, কিন্তু হচ্ছে না। তা এখন শাসক দলের লোক হয়ে নিজের দলের লোক মারলেও পার পেয়ে যাওয়া যায়, আর অন্য লোক মারলে তারা কি অবস্থা থাকতে পারে এটা বুঝেনি। অন্য যে ঘটনাগুলো ঘটছে এ থেকে উৎসাহিত হচ্ছে। তো এতে একদিকে তো উৎসাহিত হচ্ছে অপরাধীরা, দুর্বৃত্তরা, আরেকদিকে এরা এই যে বড় বড় রাজনৈতিক দল যারা রাষ্ট্র পরিচালনা করেন, ক্ষমতা যান বা ক্ষমতার কাছাকাছি থাকেন, এই সমস্ত দলের মধ্যে এই জাতীয় দুর্বৃত্তরা, খুনিরা ঢুকে পড়েছে এবং এদেরকে লালন করছেন, পালন করছেন, আদর যত্ন করে পুষছেন কিন্তু দলের নেতৃত্ব। তারা জানে না তাদের নোটিশের বাইরে তো এগুলো হচ্ছে না। তো যার জন্য দীর্ঘদিন ধরে বলা হচ্ছে বাংলাদেশের রাজনীতি কলুষিত হয়ে গেছে। এতে কি রাজনৈতিক দলটির ভাবমূর্তি নষ্ট হচ্ছে? তো অবশ্যই নষ্ট হচ্ছে। রাজনৈতিক দলগুলো, এখন রাজনৈতিক দলের দুটো অংশ আছে। একটা হচ্ছে জনগণের অংশ, যে জনগণ একটি রাজনৈতিক দলকে সমর্থন করে নানা কারণে, আবার আছে দল যারা চালান তারা। এখন একটা সময় ধরেন আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা ভাসানীর প্রতিষ্ঠিত এই দলটি মূলত জনগণের দল ছিল, পরে বঙ্গবন্ধুর নেতৃত্বে এটি আরো বিকশিত হয়েছে। এটা জনগণের দল ছিল। এটা বঙ্গবন্ধু, মাওলানা ভাসানী তো নাই, বঙ্গবন্ধু কখনো বলেন নাই যে এটা আমার পরিবারের জন্য তৈরি করে গেলাম। জিয়াউর রহমান, বিএনপি, যত বিরোধীরা যত সমালোচনা করুক, এটা জনগণের দল হিসেবে এটাকে প্রতিষ্ঠিত করেছিলেন। বলে যাননি যে আমার মৃত্যুর পর আমার স্ত্রী এবং আমার ছেলে এটার মালিক হবে, এটা বলে যান নাই। কিন্তু এখন হয়ে গেছে বড় বড় রাজনৈতিক দলগুলো পারিবারিক সম্পত্তির মতো। মানে এখানে অবস্থাটা দাঁড়িয়েছে, কর্পোরেট হাউসগুলো আছে না, কর্পোরেট হাউসগুলো, এই যে কতগুলো পদ দেখি দলের প্রেসিডিয়াম দেখি, এখানে স্থায়ী কমিটি দেখি, মহাসচিব বা সাধারণ সম্পাদক বিভিন্ন পদ, এগুলো তাদের স্টাফ অফিসারের মতো কাজ করে। তো এখানে ঠিক মতো কাজ করে না। কেরিয়ার পলিটিশিয়ান যারা, আগে আওয়ামী লীগ কারা করতো, যদি আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্ন থেকে দেখি, মাওলানা ভাসানী 8 বছর আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং একটা সময় আওয়ামী লীগের মাওলানা ভাসানী দ্বিতীয় সাধারণ সম্পাদক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেট অফ পলিটিশিয়ান বাংলাদেশের সব আওয়ামী লীগে ছিলেন। তারপরে ন্যাশনাল আর্মি পার্টি হলো, সব কেরিয়ার পলিটিশিয়ান দল করতো। ইভেন বিএনপি যখন গঠিত হলো সেখানে প্রচুর মুক্তিযোদ্ধা এবং প্রচুর আগের বাম প্রগতিশীল বিভিন্ন, ইভেন আওয়ামী লীগের অনেকে, কে মোহাম্মদ রহমান, অধ্যাপক ইউসুফ আলী, এদের মতো অনেক নেতা সে দলে জয়েন করেছিলেন। কিন্তু এখন আপনি দেখবেন, এবং তাদের প্রভাব ছিল দল নিয়ন্ত্রণে, দলের সিদ্ধান্ত গ্রহণের জায়গায় তাদের অবস্থান ছিল। এমনকি আওয়ামী লীগে আমরা দুজনে, আমি যখন চিটংয়ে ছিলাম, চিটংয়ে দুজন নেতা ছিলেন, এম এ আজিজ এবং জহুর আহমেদ চৌধুরী।
একজন জেলা সাধারণ সম্পাদক ছিলেন, আরেকজন সিটির প্রেসিডেন্ট ছিলেন। ঢাকার রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে তারাও প্রভাব বিস্তার করতে পারতেন। রাজনীতিবিদ হলে দলে এই অবস্থান ছিল। এখন কিন্তু কোনো বড় রাজনৈতিক দলে ক্যারিয়ার পলিটিশিয়ানদের সিদ্ধান্ত গ্রহণের জায়গায় কোনো ভূমিকা নেই। সেক্ষেত্রে রাজনীতিবিদরা সেই সময়ের রাজনীতিবিদদের সাথে এখনকার রাজনীতিবিদদের তো পার্থক্য আছে। তাদের শিক্ষা, তাদের মতাদর্শ, আপনার কি মনে হয় না যে এখন যারা রাজনীতি করছেন তাদের থেকে অনেক উন্নত ছিল তাদের? না, আমার একদিকে হচ্ছে না, ব্যাপার হচ্ছে ক্যারিয়ার পলিটিশিয়ানস। আপনি রাজনীতি এখন দলে যাদেরকে নেতা বা পদাধিকারী আমরা দেখি, এদেরকে আপনি রাজনীতিবিদ ধরলে ওদের থেকে আলাদা করে দেখবেন। কিন্তু এদের মধ্যে পদাধিকারী বিভিন্ন দলে যারা আছেন, এদের বাইরে দুই বড় দলে কিন্তু প্রচুর ক্যারিয়ার পলিটিশিয়ানস আছে যাদের নাম আপনি দেখেন না, তাদের চেহারা দেখা যায় না, তাদের গুরুত্ব নেই, তাদের পাত্তা নেই দলে। তাদের সাথে আগের রাজনীতিবিদদের কোনো পার্থক্য নেই। তারা রাজনীতি করেন দেশের জন্য, দলে। এবং গিয়ে দেখবেন ওদের মধ্যে ঢাকা শহরে বঙ্গবন্ধুরা যখন আওয়ামী লীগ করেছেন, আওয়ামী লীগের যত মন্ত্রী ছিল, এমপি ছিল এবং অন্য যে দলগুলো, কজন রাজনীতিবিদের ঢাকা শহরে বাড়ি আছে? কোনো মতো একটা করতে পারলে একাধিক বাড়ি। এখন তো শোনা কারো কারো 60, 70, 80টা 100টা বাড়ি, ফ্ল্যাট মিলে আছে। তো আগে এগুলো ছিল না, এগুলো চিন্তা ভাবনা করেন নাই। তো এখন এই সম্পদ, বিত্ত বৈভবের প্রতি যাদের লোভ আছে, লালসা আছে, অর্থাৎ ব্যবসায়ীরা, রাজনীতিবিদ না, রাজনীতির সঙ্গে কমিটমেন্ট নাই, জনগণের প্রতি কোনো কমিটমেন্ট, এরকম লোকজন রাজনীতিতে ঢুকে আজকে এই রাজনীতিকে কলুষিত করে ফেলেছে। বলা হয়ে থাকে এখন গোটা রাজনীতিটাই এখন দুর্বৃত্তায়িত হয়ে গেছে। ফলে এখানে আমি আমার বক্তব্য আমি শেষ করে ফেলি এই প্রসঙ্গে। ফলে এরা থাকায়, ক্যারিয়ার পলিটিশিয়ানসরা দলের নিয়ন্ত্রণে না থাকায় এই ধরনের খুনি দুর্বৃত্ত রাজনীতি করে না, রাজনীতিকে ব্যবসার মাধ্যম হিসেবে ব্যবহার করে, এই লোকগুলো ঢুকে পড়েছে। এবং এদের উপর দলের কোনো নিয়ন্ত্রণ অনেক সময় থাকে না, নিয়ন্ত্রণও করতে পারে না। এই কারণে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। এবং রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে এই সমস্ত ঘটনা ঘটায় অন্য ক্ষেত্র এরকম খুন, ধর্ষণ, লুটপাট ইত্যাদি অবিরাম চলছে অনিয়ন্ত্রিতভাবে। আব্দুল জলিল ভূঁইয়া, এই দুর্বৃত্তদের বা এই ধরনের রাজনীতিবিদদের দলে টিকিয়ে রাখলে রাজনৈতিক দলটির ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তারপরও কেন রাজনৈতিক দলগুলো টিকিয়ে রাখছে? আপনার কাছে এই প্রশ্নটা নিয়ে আসবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হবে। একটা 50 সেকেন্ডের বিরতি নিয়ে ফিরে আসছি, এক্ষুনি থাকবেন আমাদের সাথে। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন বাংলাদেশ এখন। আব্দুল জলিল ভূঁইয়া, সাম্প্রতিক সময়ে সংসদ সদস্যদের যে কর্মকাণ্ড, তা কিন্তু সংশ্লিষ্ট রাজনৈতিক দলটিকে প্রশ্নবিদ্ধ করছে। আমরা যদি একটু উদাহরণ দেই, যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা ইয়াবা ব্যবসায়ীদের একটি তালিকা প্রকাশ হয়েছিল এবং সেখানে কক্সবাজার 4 আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুর রহমান বদির নাম উঠে এসেছিল। এছাড়া শিশু সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা মামলার আসামি হয়েছিলেন গাইবান্ধা 1 আসনের মঞ্জুরুল ইসলাম লিটন। তারা দুজনেই কিন্তু এখন জামিনে আছেন। দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এটা জেনেও রাজনৈতিক দলগুলো কেন তাদের টিকিয়ে রাখছেন? আমি এই বিষয়টা যাওয়ার আগে আমি একটা, যে সিরাজ ভাই কতগুলো কথা বলেছেন, আমি এই কথাগুলো একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে রাজনীতিতে আপনার মৌলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাদের কথা এসছে। আপনি আমাদের জাতীয় নেতা মৌলানা ভাসানী এবং অনেকেরই নেতা তিনি, অনেকেই নেতা তিনি, কিন্তু তিনি যে শেষ দলটি করলেন নেপের যারা ছিলেন তারা কিন্তু মৌলানা ভাসানীকে ভুলে গেছে। তারা কিন্তু অধিকাংশ নেপের যারা ছিলেন তারা কিন্তু মৌলানা ভাসানীকে ভুলে গেছে। তারা কিন্তু অধিকাংশ লোকই আপনার মিলিটারি শাসক জিয়াউর রহমান যে দলটি করেছে সেই দলে জেনে আশ্রয় নিয়েছেন। মৌলানা ভাসানীর কথা যদি, আমি জানি না সিরাজ ভাই কি করে বললেন, মৌলানা ভাসানীর জন্মদিন, মৃত্যুদিন কিন্তু আওয়ামী লীগই পালন করে এবং আওয়ামী লীগ অফিসের মধ্যে কিন্তু মৌলানা ভাসানীর ছবিটি আজও আছে এবং তার যে অবদানটা আছে তা আমি দেখি রাজনৈতিকভাবে একমাত্র আওয়ামী লীগই তার কিছুটা হলেও স্মরণ করে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার রাজনীতিতে আপনি যে কথাটি বলেছেন, যে বদির কথা বললেন, মঞ্জুরুল লিটনের কথা বললেন, আমানুর আছে, আপনারা দেখেন এই জায়গাতে একটা মিডিয়ার একটা ভূমিকা আছে। যখনই মিডিয়া কোনো ভূমিকা পালন করতে যায় এদের বিরুদ্ধে, তখন সরকার বা শাসক দল
অথবা রাজনৈতিক দলের কর্মীরা মনে করে যে এই মিডিয়া হচ্ছে এই এই সমস্ত গণতন্ত্রের বিপক্ষে এবং তারা ঠিক মতো রিপোর্ট করছে না, তারা এই সরকারি দলের বিপক্ষে, এমপিদের বিপক্ষে, রাজনীতিবিদদের বিপক্ষে। আমি আমানুরের কথা যদি বলি, আপনি যখন এই মুক্তিযোদ্ধা ফারুক খুন হলো, পত্রিকাগুলিতে যখন লেখা শুরু হলো এবং চ্যানেলগুলিতে যখন প্রচার করা শুরু হলো, তখন এই ধরনের বক্তব্য কিন্তু তারা দিয়েছে। এবং টাঙ্গাইলে আপনার আমানুররা কিন্তু কয়েকটা পত্রিকাকে ব্যান করে দিয়েছিল, যে এই সমস্ত পত্রিকা ব্যান, কারণ এরা দলের বিরুদ্ধে লিখছে। আসলে দেখেন, আজকে দেরিতে হলেও আমি আলোচনা করেছিলাম যে আদালত একটা মামলা পরিচালনায় কত সময় নেয়, এবং ওই যে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড একটা কথা আছে না, আলটিমেটলি এটা কিন্তু ডিনাই হয়ে যায়। তারপরে যেহেতু তারা প্রভাবশালী, কাজেই এটা অনেক সময় দেখা যায় যে আমরা প্রভাবিত হয়ে যাই, এর ফলে বিচারটা হয় না। আর রাজনীতিতে দুর্বৃত্তায়নটা কিভাবে হচ্ছে, আপনি এই যে বদির কথা বললেন, যে রাজনৈতিক দল কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আজকে আমানুরের বিরুদ্ধে আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে, এবং সবাই টাঙ্গাইলে আজকেও দেখলাম যে মিছিল হয়েছে, তার এই যে ফারুকের মা আছে খুব সম্ভব, তিনিও বলছেন যে তার ফাঁসি চাই, বিচার চাই। এই যে বক্তব্যগুলো এসছে, অভিযোগ আসছে, দল এই জায়গাটাতে নিশ্চয়। বাংলাদেশ আওয়ামী লীগ আমি মনে করি এরকম একটা দল, যে দলটির নেতৃত্বে বাংলাদেশটা স্বাধীন হয়েছে, সেই দলটা যদি ক্লিন না হয়, এই ধরনের লোকরা যদি রাজনীতিতে থাকে, আমি আজকে এই চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই যে এই ধরনের লোকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। আওয়ামী লীগ যদি এই সমস্ত লোকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না, বরং আওয়ামী লীগ ক্লিন হবে, প্রশংসিত হবে, প্রশংসিত হবে, ক্লিন হবে। এই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই যে এই যে যারা অভিযুক্ত হচ্ছে কিংবা বিভিন্ন অপরাধের জন্য দণ্ডিত হচ্ছেন, আবার জামিন পাচ্ছেন, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, আপনার কি মনে হয় যে প্রভাবশালী দল বলেই তারা এটা হয়তো বা করতে পারছেন, দলটির কি আসলে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া উচিত কিনা, এবং সেই ব্যবস্থাটা কি ধরনের হওয়া উচিত? তাদের সংসদ সদস্য পদ অথবা সংশ্লিষ্ট পদটি কি বাতিল করা উচিত? আপনার কি মনে হয়? না, একটা বলতে প্রথম একটা নির্বাচিত সংসদ সদস্যকে দল চাইলেই বাতিল করতে পারে না। তো দল যদি বাতিল করে, দল কি করতে তাকে এক্সপেল করে দিতে পারে। দল এক্সপেল করলেই কিন্তু তার সংসদ সদস্যপদ যাবে না। সংসদ সদস্যপদ তখনই যাবে যদি দলের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে সে অবস্থান নেয় বা বিরুদ্ধে ভোট দেয়, তাইলে। তো সেই জন্য তাকে এক্সপেল করে দেয়া, সংসদ বাতিল করার কোনো সুযোগ এক্ষুনি নাই, কিন্তু দল থেকে বের করে দল থেকে বহিষ্কার করতে, যেমন আমরা আব্দুল লতিফ সিদ্দিকীর ক্ষেত্রে দেখেছি। দল সিদ্ধান্ত নিতে পারে যে এই দল, এই ব্যক্তি দলের জন্য ক্ষতিকর, দলের ক্ষতি করছে, এবং তার এই আচরণ দলের অন্যদেরকেও, অন্য যারা এই খারাপ কাজে উদ্বুদ্ধ করছে, প্রভাবিত করছে, কাজে একে বের করে দেওয়া উচিত। দল বের করে দিলে আমার যেটা ধারণা, ব্যক্তিগত ধারণা, যে দলে যদি এরকম একটা কঠোর সিদ্ধান্ত নেয়, তাইলে আদালতে বিচারটাও আমার মনে হয় দ্রুত হবে। দ্রুত হলে আদালতও চিন্তা ভাবনা, এটা যত কথাই বলেন, বাংলাদেশের মানুষ তো আমরা সাইকোলজিক্যাল একটা প্রেশার তো আছে। সরকার থেকে একজন এমপি, একজন মন্ত্রী, উচ্চ আদালত 2 মন্ত্রীর বিরুদ্ধে যেরকম ব্যবস্থা নিয়েছে, শাস্তি দিয়ে ফেলেছে, এরকম সব জায়গায় আমরা দেখি না। যার জন্য এই 2 মন্ত্রীর ক্ষেত্রে উচ্চ আদালতের সিদ্ধান্তকে সবাই স্বাগত জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে। তো এরকম এটা দল যদি সিদ্ধান্ত নিয়ে ফেলে, খারাপ লোক রাখবে। কিন্তু আসল কথা হচ্ছে, বড় বড় দলগুলো, আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে, খারাপ লোকদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে চায় না। তারা ওই লোকগুলোকে, তারা যে লাইনের রাজনীতি করতে চায়, ক্ষমতার রাজনীতি, রাজনৈতিক দল তো রাজনৈতিক দল হিসেবে রাজনীতি আদর্শের উপর দাঁড়িয়ে কাজ করবে। তো এখন বড় বড় রাজনৈতিক দলগুলোর কাছে রাজনীতি আদর্শ মুখ্য নয়, এটা গৌণ। তাদের কাছে ক্ষমতায় হয় টিকে থাকা, ক্ষমতা থাকলে আবার থাকতে হবে ক্ষমতায়, আর যারা ক্ষমতা বাইরে আছে তাদের ক্ষমতায় যেতে হবে। এটাই হচ্ছে লক্ষ্য, এই লক্ষ্যে কাজ করেন। এই লক্ষ্য ক্ষমতা টিকে থাকার জন্য অথবা ক্ষমতা যাওয়ার জন্য তাদের আদর্শিক ভিত্তির উপর দাঁড়ানো নিবেদিত প্রাণ নেতা কর্মী, আদর্শবাদী নেতা কর্মী দরকার হচ্ছে লাঠিয়াল মার্কার লোক, মারদাঙ্গা লোক, যারা এরকম পোলিং বুথ, এই যে নির্বাচন হচ্ছে, পোলিং বুথ দখল করে ফেলতে পারবে, ওদিকে পিঠে বের করে দিতে পারবে, আবার টাকা পয়সা আছে, প্রশাসনকে কিনে ফেলতে পারবে। অর্থাৎ রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থে আসলে এদেরকে টিকিয়ে রাখছে। আমি এই জায়গাটাতে একটু দ্বিমত পোষণ করতে চাই, যে
রাজনৈতিক দলগুলোকে এরা টিকিয়ে রাখতে পারে না। আপনার রাজনৈতিক দলগুলো টিকে থাকে তার আদর্শ দিয়ে। আমি দলের কথা তার বলি না, আমি রাজনীতি দলের দিয়ে। ক্ষমতার কথা বলেছি। রাইট। তার রাজনৈতিক দলগুলো টিকে থাকবে তার আদর্শ দিয়ে, তার রাজনীতি দিয়ে, এবং মানুষের জন্য ক্ষমতায় যাওয়ার পরে কি কল্যাণমূলক কাজ করতে পারে, মানুষের কল্যাণে কি কাজ করলো সেটা, এবং তার আদর্শগুলো বাস্তবায়ন হলো কিনা। যদি রাজনৈতিক দলের কোনো নেতা, ধরেন আজকে যে আমানুরের কথা আমরা বলছি বা বদির কথা বলছি কিংবা লিটনের কথা আমরা যে বললাম, তাদের বিরুদ্ধে যদি আপনার প্রথমে দল ব্যবস্থা গ্রহণ করে, তারপরে তারা যদি সব মানে আমাদের মেম্বার অফ পার্লামেন্ট হয়, অর্থাৎ সংসদ সদস্য যদি হয়, তখন পার্লামেন্ট যদি ব্যবস্থা গ্রহণ করে, তাহলে পরে আস্তে আস্তে গ্রহণ করতে হবে যে ঠিক আছে, দল যদি এরকমও করতো যে না আজকে আমানুর আছে, ঠিক আছে, যতদিন এই মামলা চলবে ততদিন আওয়ামী লীগের সদস্যপদ তার স্থগিত থাকবে। অ্যাটলিস্ট এই জায়গাটিতে গেলে পরেও কিন্তু আপনার এই বিচারটাও ফেয়ার হওয়ার সম্ভাবনা হয়ে যায়। যদি এমপি থাকে তখন আদালত কোনোভাবে প্রভাবিত হয় কিনা, অথবা মানুষ তো সকলে প্রভাবিত হতে পারে। এই জায়গাতে আমি বলতে চাই যে তাদের বিরুদ্ধে, আমানুরের বিরুদ্ধে, এবং বদি আছে, আপনি বলেছেন লিটন আছে, আজকে এরা সবাই জামিনে আছে, কিন্তু আমি বলবো যে তাদের বিরুদ্ধে একটা দল যেন একটি ব্যবস্থা গ্রহণ করে। বাংলাদেশের রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন, এই দুর্বৃত্তায়নটা কিন্তু শুরু হয়েছে আদর্শহীন রাজনীতির সাথে সাথে। যে জায়গাটিতে সিরাজ ভাই আমার সাথে একমত হবে কিনা আমি জানি না, যে সরকারের থেকে ধরেন জিয়াউর রহমান সাহেব করেছেন, আপনি এরশাদ করেছেন, যারা ক্ষমতায় এসে দল করেছেন, কতগুলো কথা আপনি সিরাজ ভাই এই জায়গায় বলেছেন যে আওয়ামী লীগ থেকেও আপনার বিএনপিতে গিয়েছে, মুক্তিযোদ্ধা আছে, হ্যাঁ, তাদের স্বাধীনতা যুদ্ধে তাদের অবদান আছে। কিন্তু ধরেন ওবায়দুর রহমানের কথা যদি আমরা বলি, তিনি ছাত্রলীগের নেতা ছিলেন, সে মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, কিন্তু ৭৫ সালে তার ভূমিকা কি এটা নিয়ে প্রশ্ন আছে। ওবায়দুর রহমান কিন্তু ইচ্ছা করলেই আওয়ামী লীগে থাকতে পারতো না। এই যে কতগুলো লোক বের হয়ে গেছে, ধরেন আজকে শাহ মুয়াজ্জেম সাহেব আছেন, তিনি কিন্তু সাংঘাতিক ভূমিকা মুক্তিযুদ্ধের সময়, কিন্তু তিনি কেন আওয়ামী লীগে থাকতে পারছেন না? তিনি কেন আজকে আপনার বিএনপিতে আছেন? বিএনপিতেও কিন্তু আপনার তার সাথে লোকাল রাজনীতিতে কিন্তু বদরুদ্দোজা চৌধুরীর সাথে শাহ মুয়াজ্জেম হোসেনের এই যে এরা আছে, তাহিরউদ্দিন ঠাকুর আছে, এই যে তাদের ব্যাপারে কিন্তু কতগুলো প্রশ্ন আছে ৭৫কে নিয়ে, বঙ্গবন্ধু এছাড়া অনেক আছে, অধ্যাপক ইউসুফ আলী ছিল, লিয়াজুদ্দিন ভোলা মিয়া ছিল, ফজলুল হক পটল আছে, অসংখ্য আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা আছে, এখনো বিএনপি করে। সিরাজ ভাই আমি আসছি, এরা যারা গেছে দলে, যারা জায়গা পানে, অথবা সেই সময় আপনার যে মিলিটারি শাসনটা যে ছিল অত্যন্ত আপনি আইয়ুব খান, ইয়াহিয়া খানের মতোই ছিল, অনেকে গেছে যে টু সেভ দেমসেলভস, তারা দল ত্যাগ করে ওই দলে অথবা ক্ষমতার লোভে, অথবা যে কথাটি আমি বলতে চাই যে তার লাভালাভের একটা ব্যাপার ছিল, সেই লাভটাকে আরো সুদৃঢ় করার জন্য, লাভটা আরো বেশি করার জন্য অনেকেই সেদিকে আপনার ঝুঁকেছে। আর আমি বলতে চাই যে যারা সেদিন মৌলানা ভাসানীর যারা দলের যারা নেতা ছিলেন, কর্মী ছিলেন, তারা কিন্তু যে জিয়াউর রহমান সাহেবের দলে আপনারা যোগ দিয়েছিলেন বেশি। তো আমি এই কথাটাই বলতে চাই যে রাজনীতিতে দুর্বৃত্তায়নটা শুরু হয়েছে যখন আপনার মিলিটারিরা রাজনীতিতে এসছেন, এবং তাদের রাজনৈতিক দল গঠন করতে যে কিছু লোককে, অর্থাৎ রাজনীতিবিদদের, আপনার এখানে আমলা আছে, রিটায়ার্ড মিলিটারি অফিসার আছেন, তাদের সুযোগ সুবিধা দিয়ে তারা দলে নিয়ে এসছে, এবং দল গঠন করার কারণে সেই সময় থেকেই কিন্তু রাজনীতিতে আপনার দুর্বৃত্তায়ন এবং কারাপশন এই জিনিসগুলো ঢুকে গিয়েছে। আজকে আদর্শহীন রাজনীতির পেছনে কিন্তু এটা আছে। আরেকটি জিনিস আমি বলতে চাই রাজনীতির দুর্বৃত্তায়নের কারণটা হচ্ছে লিডারশিপ কিন্তু ইলেক্টেড হয় না, লিডারশিপটা সিলেক্ট করা হয়, পিক করা হয়। যেমন সিরাজ ভাই আমাকে পিক করলো তার দলের মধ্যে, আমি তার দলে একজন কর্মী, আমার সাথে আরো রাইভাল আছে, এখানে আমি হলাম সবচেয়ে অযোগ্য। যেহেতু সিরাজ ভাই আমাকে পছন্দ করেন, হি ইজ মাই লিডার, তিনিও চিন্তা করেন যে যদি তাকে আমি নেই তাহলে পরে আমার বিরুদ্ধে সে যাবে না, অথবা বিরুদ্ধে গেলেও কিছু করতে পারবে না, কারণ তার যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। এই কারণে কিন্তু রাজনীতিটা দুর্বৃত্তায়ন হয়, ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর। ব্যক্তিগত পছন্দ। এইখানে কিন্তু নির্বাচনের কথাটা আমি
আজকেও বলছে, বিভিন্ন সময় বলেছে, যেমন ধরো ডাকসু নির্বাচন, ডাকসু নির্বাচনে বিভিন্ন ছাত্র সংগঠন আপনার নির্বাচনে অংশগ্রহণ করে, কেউ পাশ করে কেউ ফেল করে। ধরেন ছাত্রলীগ পাশ করলো, ছাত্রদল ফেল করলো, কিন্তু দুইটা দলেরই কিন্তু লিডারশিপ তৈরি হলো। যে ফেল করলো সে হি ইজ অলসো লিডার, যে পাশ করলো সে তো লিডারই। আপনার দলের মধ্যে আপনি যখন পরবর্তী আব্দুল জলিল জাতীয় ভুঁইয়া, রাজনীতি যখন কাজী সিরাজ, আসবেন, আমরা আবারও আলোচনায় ফিরবো, তবে তার আগে আরেকটা বিরতি নিতে হচ্ছে। আরেকটা বিরতি নিয়ে ফিরে আসছি, এক্ষুনি আমাদের সাথে থাকবেন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন বাংলাদেশ এখন। আব্দুল জলিল ভুঁইয়া, রাজনীতিতে দুর্নীতি ঢুকে গেছে, স্বার্থান্বেষী মহলে লাভালাভের বিষয়টি ঢুকে গেছে বলে আপনি জানাচ্ছিলেন। কেন ঢুকছে, কি কারণে ঢুকছে, আসলে কারণগুলো কি হতে পারে? না, আমি বলছি এই জন্য যে রাজনীতিতে একটা ওরিয়েন্টেশন প্রয়োজন। যে ওরিয়েন্টেশনটা আজকে ধরেন আমি কখনোই রাজনীতি করি নাই, কিংবা রাজনীতি করলেও আমার রাজনীতিটা যে মানুষের কল্যাণের জন্য, এটা একটা সার্ভিস ওরিয়েন্টেড সার্ভিস আই শুড সে। তো এই জায়গাটাতে আপনার যদি আমরা সার্ভিসের দিকে না তাকাই, সেবার কথাটা যদি না বলি, রাজনীতি হলো একটা সেবার জায়গা। এখন আমি যদি ভাবি যে যদি আমি ক্ষমতায় যেতে পারি, তাহলে পরে আজ আমার 1 টাকা ছিল, আমি 1 কোটি টাকার মালিক হব, আমি এই কাজগুলো করব, তখনই দুর্নীতিটা আসে। আপনার এই জায়গাটাতে যদি রাজনীতি, আমি যে কথাটি বলছিলাম, যে নির্বাচনের মাধ্যমে যদি লিডারশিপ তৈরি হয়, তাহলে পরে আপনার করাপশনটা অনেক কমবে। কারণ নেতা কর্মীরা ঠিক করবে কে ভালো, কার ডেডিকেশন আছে, সে লেখাপড়া কতটুকু জানে, এবং তার আদর্শ সম্পর্কে ধারণা কতটুকু আছে, অথবা পার্লামেন্টে আমি যে তাকে নমিনেশনটা দিলে পরে তিনি পাশ করতে পারবেন কিনা। প্রত্যেকটা জিনিস যখন প্রত্যেকটা দল করতে হবে, একটা দল করলে হবে না। এখন আপনার বাংলাদেশের মধ্যে যে রাজনীতিটা হচ্ছে, আপনি দেখবেন যে এক সময় 1-2% বিজনেসম্যান ছিল আপনার রাজনীতিতে, মেম্বার অফ পার্লামেন্ট। এখন সবাই তো বিজনেসম্যান। এখন আর ওই ধরনের লয়ার খুঁজে পাওয়া যায় না, ওই ধরনের শিক্ষক আর খুঁজে পাওয়া যায় না রাজনীতিতে, এবং প্রত্যেকেই প্রায় ব্যবসায়ী। এবং নির্বাচন করতে গেলে পরে আপনার অনেক টাকা খরচ করতে হয়। এই টাকাটা কে দেয়? আমি যদি অসৎ উপায়ে যদি টাকাটা অর্জন না করি, আজকে কর্মীরা কিন্তু নিঃস্বার্থভাবে আদর্শবাদী হয়ে কিন্তু কেউ এগিয়ে আসছে হলে যে সিরাজ ভাইয়ের সাথে যদি আমি থাকি তাহলে আমি কিছু টাকা পাবো, জলিল ভুঁইয়ার কাছে গেলে কিন্তু আমি টাকা পাবো না, তাও আমার কাছে আসবে না। কাজেই এই যে, অথবা জলিল ভুঁইয়ার কাছে টাকা আছে, উনি টাকা দিবেন, ওনার কাছে যাব। এটা সমাজের প্রত্যেকটি জায়গাতে কিন্তু এই যে টাকা নিয়ে নির্বাচন অথবা আদর্শহীন রাজনীতি, আমার রাজনীতিতে একটা ফিলসফি থাকতে হবে। আমি কি ফিলসফিতে আজকে এগিয়ে যাব, দেশটাকে কি ফিলসফির উপরে দাঁড় করাবো। আপনার যদি ফিলসফি না থাকে, তাহলে সমাজটা দুর্বৃত্তায়ন হতে বাধ্য। এই জায়গাটাতে আপনার আদর্শহীন রাজনীতি প্রতিষ্ঠা, আদর্শহীন রাজনীতি। কাজী সিরাজ, এখন যেমন আমরা যদি আমাদের তৃণমূল পর্যায়ে বা ইয়াং কোনো রাজনীতিবিদকে জিজ্ঞেস করি যে সে কি হতে চায় বা রাজনীতি করে কি প্রতিষ্ঠা করতে চায় বা নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করতে চায়, সেক্ষেত্রে দেখা যায় যে আরেকটা কথা বলি, এই জায়গাতে আপনি দেখেন যে আমাদের মেম্বার অফ পার্লামেন্ট নিশ্চয়ই একমত হবেন, এই জায়গাটাতে দেখবেন যে 3-4 বছর রাজনীতি করেছে, তো রাজনীতি করেই নেই, আপনি কিন্তু এমপিতে নমিনেশন পেয়ে যাচ্ছে। তার কিছু থাকুক আর না থাকুক, একটা ঠিকাদারি লাইসেন্স কিন্তু থাকে, কারণ তার টাকার দরকার। আমি দুর্বৃত্তায়নের প্রশ্ন এসছে, তো দুর্বৃত্তায়ন হ্যাঁ কন্টিনিউ করে, ইটস কন্টিনিউ প্রসেসের মতো হয়ে গেছে। স্বাধীনতার পর থেকে দুর্বৃত্তায়ন সূচনা। কিন্তু আমি বেশি কথা বলবো না, কি হয়েছে, লুটপাট, রিলিফ লুট, এটা লুট, বঙ্গবন্ধুর 2টা উক্তির কালি আমি উল্লেখ করবো, তাহলে বোঝা যাবে দুর্বৃত্তায়ন কখন থেকে শুরু। ওনার একটা উক্তি হচ্ছে যে বাংলাদেশের সব লোকের জন্য একটা করে কম্বল এসেছিল, আমার কম্বলটা গেল কই, এক। আর 2 নম্বর একটা উক্তি করেছিলেন, কোট আন কোট, সারা পৃথিবীর মানুষ পায় সোনার খনি আর আমি পেলাম চোরের খনি। এটা কিন্তু বঙ্গবন্ধুর ঐতিহাসিক উক্তি, এগুলো কিন্তু মিডিয়ায় এসছে। তো ওই থেকে স্পষ্ট হয়ে যায় যে দুর্বৃত্তায়ন বলতে আমরা যেটাকে বোঝাতে চাচ্ছি, দুর্নীতি, লুটপাট, টাকা পয়সা করা, আদর্শের চিন্তা না করে, মানুষের কল্যাণের চিন্তা না করে রাজনীতির জন্য করা হয়, নিজের চিন্তা করা,
নিজে বিত্ত বৈভব গড়ার চিন্তা করা কখন থেকে শুরু এটা, এবং এটা কন্টিনিউ করেছে, কখনোই এটা কমেনি, বন্ধ হয়নি, বরং দিন দিন এটা বেড়েছে। তা এখন আর একটা কথা আমি বলি, জলিল ভুঁইয়া সাহেব মাওলানা ভাসানীর প্রসঙ্গ উল্লেখ করেছেন। মাওলানা ভাসানী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, তিনি 8 বছর প্রায় আওয়ামী লীগের সভাপতি ছিলেন। প্রথম সেক্রেটারি ছিলেন শামসুল হক, দ্বিতীয় সেক্রেটারি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং পরবর্তীকালে রাজনৈতিক মতাদর্শগত কারণে হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং বঙ্গবন্ধুর সঙ্গেও মতাদর্শগত হয়েছে। পাক মার্কিন সামরিক চুক্তি, সেন্টো চুক্তি, বাগদাদ প্যাক্ট, অর্থাৎ সাম্রাজ্যবাদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক থাকবে কি থাকবে না, পূর্ব পাকিস্তানের তৎকালীন স্বায়ত্ত শাসনের প্রশ্নে এগুলো নিয়ে বিরোধ হয়েছে। সোহরাওয়ার্দী সাহেব বলেছিলেন, প্রধানমন্ত্রী হয়েই পাকিস্তানে তিনি বলেছেন 98% স্বায়ত্তশাসন দিয়ে দেওয়া হয়েছে পূর্ব পাকিস্তানকে। এই সমস্ত কারণে বিরোধী ন্যাশনাল আর্মি পার্টি গঠন করেন, এবং এটা সত্যি কথা মাওলানা ভাসানী যারা অনুসারী তারা সব বিএনপিতে অধিকাংশ, ন্যাপের কিছু লোক আওয়ামী লীগও করে এখনো, কিন্তু তারা মাওলানা ভাসানীর যে আদর্শ, যে দর্শন, সেটাকে ধরে রাখেনি, এবং তারা প্রয়োজন ছাড়া মাওলানা ভাসানীর নামও খুব একটা মুখে নেন না, কিন্তু মাওলানা ভাসানীর লোক হিসেবে তারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। আর জলিল ভাই যেটা বলেন আওয়ামী লীগ মাওলানা ভাসানীর জন্মদিন মৃত্যুদিবস পালন করে, আমি জানি না, এই সম্প্রতি এবার তারা করেছে ছোটখাটো আকারে, কিন্তু আগে কখনো মাওলানা ভাসানী, আমার মনে হচ্ছে তাদের কাছে এটা ওই আমাদের গ্রামের মহিলারা ভাসুরের নাম নেন না, এটা কথা আছে। তো ইনাদের কাছে মাওলানা ভাসানীর নামটাই ছিল ভাসুরের নামের মতো, এটা নিতেও নেই, অথচ মাওলানা ভাসানীর প্রতিষ্ঠিত দল। তো এখন আপনি যে প্রসঙ্গে নতুনদের কাছে আমাদের কোনো প্রেরণা নেই রাজনীতিতে। আমি কিছুদিন আগে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সম্মেলন হয়েছিল, ওদের জাতীয় কাউন্সিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে বিশাল একটা সমাবেশ, সব লাল পতাকায় ছেয়ে গেছে, কমপক্ষে 1010 ছেলে মেয়ে সেখানে উপস্থিত ছিল। আমার কাছে আমি বিস্মিত হয়েছি। এর আগে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যে দল ছাত্র ইউনিয়ন করতাম, আমরা যদি কোনো প্রোগ্রাম করতাম, ছাত্রলীগ বা অন্য সংগঠনের ছেলে পেলে মেয়েরা পাশে দূরে দাঁড়িয়ে দেখতো, অন্য সাধারণ ছাত্ররাও এখানে কি হচ্ছে না হচ্ছে মনোযোগ দিত। একইভাবে ছাত্রলীগ যখন করতো, আমরা ছাত্রলীগ না করলেও এখানে কি হচ্ছে, কারা আছে, কে কি বলছে, এগুলো শুনতাম, আগ্রহ নিয়ে দাঁড়িয়ে থেকে শত শত ছেলে মেয়ে। কিন্তু এত বড় 10,000 ছেলে মেয়ে এবং সব লাল টুপি, লাল পতাকা ছেয়ে গেছে, এমনিতে ওদিকে চোখ পড়ার কথা, নজর দেওয়ার কথা, কিন্তু আমি দেখলাম শত শত ছেলে মেয়ে আসছে যাচ্ছে, এদিকে কেউ তাকাচ্ছেও না। অর্থাৎ রাজনীতির প্রতি তরুণদের আগ্রহই কমে গেছে। মানে তাদের মধ্যেও এই একটা জিনিস ঢুকেছে চিন্তা, রাজনীতির দুটো জিনিস, একটা খারাপ, একটা হচ্ছে রাজনীতি ভালো জিনিসটা, আর একটা হচ্ছে রাজনীতি করার চাইতে অর্থবিত্ত গড়ার দিকে নজর দিতে হবে। আর এখানে আরেকটা গ্রুপ আছে, এখন এটা সত্যি কথা, লেখাপড়া করছে, অনেক মেধাবী ছেলে মেয়ে আছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, সব জায়গা থেকে প্রচুর মেধাবী ছেলে পেলেও বেড়েছে, তারা রাজনীতিতে কোনো আগ্রহ দেখাচ্ছে। অথচ এখনো যারা রাজনীতিতে টিকে আছেন, সে 60-এর দশকের ছাত্র নেতারা সবগুলো ব্রিলিয়ান্ট ছিলেন। এই যে যারা বাম প্রগতিশীল রাজনীতি বলেন, এবং ছাত্রলীগের মধ্যে কিছু ছিলেন যারা মেধাবী ছাত্র ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের, তারা রাজনীতিতে এসেছেন। এরা যদি সিএসপি পরীক্ষা দিতেন, তারা সিএসপি হতেন, তারা ব্যবসা বাণিজ্য করলে বিজনেস ম্যাগনেট হতেন, কিন্তু তারা এখন আর ওই ছেলেমেয়েরা, মেধাবী ছেলেমেয়েরা আমাদের রাজনৈতিক এখন যারা নেতা আছেন, তাদের 26-28 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন নেই, কোনো কলেজে নির্বাচন নেই, এবং এই ব্যাপারে প্রধান দুই দলই কিন্তু একমত, কেউ কিন্তু এটা করেন না, কারো বিরুদ্ধে কারো অভিযোগও নেই যে উনি ছাত্র সংসদ নির্বাচন দেন নাই, আমি দেব, এটা বলেন না। তো এখন ফলে নতুন নেতৃত্ব তৈরি, যে নেতৃত্বের কথা বললেন, এখান থেকে তো নেতৃত্ব নির্মাণ হয়, তৈরি হয়, ওনারা চান না। কারণ এই তরুণদের মধ্য থেকে মেধাবী তরুণরা যদি রাজনীতিতে ইনভলভ হয়, যে কোনো দলে আসুক, তাইলে দলকে পারিবারিক সম্পত্তি, ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করার এবং দলকে ব্যবহার করে নিজেরা সম্পদ, বিত্ত বৈভব গড়ার হাজার হাজার কোটি টাকা। আব্দুল জলিল ভুঁইয়া, আরেকটা বিরতি নিতে হচ্ছে, ফিরবো আবার আলোচনায়, একটা বিরতি নিয়ে, আরেকটা বিরতি নিয়ে ফিরে আসছে, এক্ষুনি আমাদের সাথে থাকবেন।
বিরতির পর স্বাগত আরেকবার দেখছেন বাংলাদেশ এখন। আব্দুল জলিল ভুঁইয়া, আমরা একটু প্রসঙ্গ পাল্টাই, সেটা হলো যে জ্বালানি তেলের দাম কমার একটা আভাস আমরা পেয়েছি, কিন্তু প্রশ্ন হলো যে আন্তর্জাতিক বাজারে দফায় দফায় জ্বালানি তেলের দাম কমছে, বাংলাদেশে কিন্তু একবার বেড়ে গেলে সেটা আর কমে না। যদিও সড়ক পরিবহন মন্ত্রী বলছেন যে জ্বালানি তেলের দাম কমলে পারে পরিবহন খরচ কমে যাবে। পরিবহন খরচের সাথে বেশ কিছু বিষয়, যেমন নিত্য নৈমিত্তিক দিনে যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলোর দাম বেড়ে যায়, সেগুলো কমবে কিনা? আপনার কি মনে হয় আসলে কি এটা সম্ভব কিনা? না, এটা আপনি দাম যতই কমান, আপনি ধরেন তেলের কথা যদি বলেন, আপনি জ্বালানি তেলের কথা বলেন, এটা পৃথিবীর বাজারে আপনার ঠিক আছে, এটা কমেছে, আমরা কমাই নাই। আপনি দেখবেন যে সমস্ত দেশগুলোতে তেলের দাম কমিয়েছে, জ্বালানি তেলের দাম কমিয়েছে, সাথে সাথে সবগুলো জিনিসের কিন্তু কমিয়েছে। ধরেন বাস ভাড়া কমে গেল। আমাদের দেশের কালচারটা কি? আমাদের দেশের কালচারটা একবার যদি বেড়ে যায়, আপনি আজকে যদি তেলের দাম কমিয়ে দেয়, জ্বালানি তেলের দাম কমিয়ে দিল সরকার, যেটা প্ল্যান করছে তারা যে কমিয়ে দেবে, ইটস এ ভেরি গুড ইনিশিয়েটিভ। এটা লেটে হলেও একটা কথা আছে না, লেট বেটার দেন নেভার। তো আপনার জিনিসটা হচ্ছে যে এই জায়গাটিতে আমি বলতে চাই যে আমাদের ওবায়দুল কাদের সাহেব যে কথাটি বলেছেন, সেতুমন্ত্রী, তিনি বলেছেন যে এটা পরিবহনের সাথে, মানে পরিবহন ভাড়া আছে, এগুলো আছে, আপনি কি বাসের ভাড়া কমাতে পারবেন? আপনি কি ওই যে দ্রব্যমূল্যের যে কথাগুলো বললেন যে এটার সাথে যারা সংশ্লিষ্ট, যে এগুলো আপনি কমাতে পারবেন? আপনি সিএনজির ভাড়া কি কমবে? কমবে না। কাজেই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, একটা সামগ্রিক সিদ্ধান্ত নিতে হবে। আমার মনে হয় যে সকলের এই মানে যারা সংশ্লিষ্ট যারা আছে সকলের সাথে আলোচনা করে, এবং জ্বালানি তেলের দাম যে কথাটি সরকার বলেছে আমি মনে করি আরো কমানো উচিত। এটার পাশাপাশি এইটার সাথে যারা সংশ্লিষ্ট আছে সকলকে নিয়ে আগে আলোচনা করতে হয়, ভাই আমি কিন্তু এটা কমাবো, তোমার দায়িত্বটা তুমি পালন করবা কিনা, তুমি এটা আমাকে এনশিওর করো। যদি আমি আলোচনা না করে কমিয়ে দেই তাহলে যা হবার তাই হবে। কাজে সেটা যে আপনার কি মনে না, হয়? আমার মনে হয় সরকার তো বলেছে কেন কমায়নি, বলছে তো অনেক লস দিয়েছি আমরা সরকার, কাজে লস পোষানোর জন্য আমরা কমাইনি। তো এটা তো এক খারাপ কথা বলে একজন বলছে স্টুপিডিটি। সরকার তো কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান না, ব্যবসা প্রতিষ্ঠান তো না। সরকার তো জনগণের খেদমত করার জন্য, জনগণের কষ্ট লাঘব করার জন্য, জনগণের কল্যাণ করার জন্য। আপনার যখন দাম বেশি ছিল সাবসিডি বেশি দিয়েছেন, তো এখন দাম 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে, আপনি ওই লস কভার করার জন্য জনগণের উপরে বোঝা চাপিয়ে রাখবেন। আপনার যখন দাম বেশি ছিল সাবসিডি বেশি দিয়েছেন, তো এখন দাম 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে, আপনি ওই লস কভার করার জন্য জনগণের উপরে বোঝা চাপিয়ে রাখবেন, এটা কোনো যুক্তি নয়। যেহেতু সরকার কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, এটা জনগণের সেবা করার জন্য জনগণ সরকারকে দায়িত্ব দিয়েছে। দাম কমেছে, আপনিও কমাবেন। যেটা কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে এটা একদম সামান্য। আর বলছেন বাস ভাড়া কমবে কিনা, এটা কমবে কিনা, ওটা কমবে কিনা। সরকার থাকে কেন? সরকার আছে কেন? তাহলে সরকার না থাকুক। সরকার আছেই তো এগুলো নিয়ন্ত্রণ করবার জন্যে, যে দাম কমবে, দাম কমার সঙ্গে সঙ্গে বাস ভাড়া কমতে হবে, এবং তেল কমার সঙ্গে সঙ্গে যে সমস্ত পণ্যের দাম কমা উচিত সবগুলো কমাতে হবে। যারা কমানোর সঙ্গে জড়িত থাকবেন তাদেরকে বাধ্য করতে হবে। সে বাধ্য করার জন্যই তো সরকার। তো সরকার যদি বাধ্য করতে না পারে তাহলে সরকার বলুক আমরা পারি না। অর্থাৎ মনিটরিং এর একটা অভাব থেকে এটা করতে যাচ্ছে। হবে, এটা করতে হবে। এই জায়গাটাতে আমার মনে হয় যে সিরাজ ভাই আপনি ঠিকই বলেছেন যে সরকার বাধ্য করবে। আমি ওই জায়গাটাতে বলতে চাই না। আমরা নাগরিক হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে। আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা এমন একটা, আমার কাছে কখনো কখনো মনে হয় যে নাগরিকের শুধুমাত্র অধিকার আছে, কোনো দায়িত্ব নাই, এটা হতে পারে না। নাগরিকের কিছু কিছু দায়িত্ব। আপনি যেমন বলেছেন যে রাষ্ট্র কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, আমি আপনার সাথে একমত, কিন্তু একটা রাষ্ট্র কতটুকু লস কন্টেইন করতে পারে এটা নাগরিক হিসেবেও কিন্তু চিন্তা করতে হবে। রাষ্ট্র নাগরিকের জন্য যেটা পারে নাই সেটা করেছে, এখন তখন কমেছে, করবেন না। না, আমি কিন্তু বলেছি যে এটা কমাতে হবে, কিন্তু পাশাপাশি আরো যারা এটার সাথে সংশ্লিষ্ট আছে সকলকে শুধু সরকার বাধ্য করবে। ধরেন আমরা যদি এই যে আজকে যে অপরাধগুলো হচ্ছে এই জায়গাতে সব জায়গায়, তাহলে তো ঘরে ঘরে পুলিশ দিতে হবে। আপনার আমি যদি আমার দায়িত্বটুকু পালন না করি, আজকে রাস্তায় আপনার একটা সুবিধা হলো, আমি আপনার সাথে একমত, ঘরে ঘরে পুলিশ দিতে হয় না। যদি আপনি কিছু অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দেন, শাস্তি দিলেই অপরাধ কমবে। এর আগে প্রমাণ আছে, যখন শাস্তি দেওয়া হয়েছে সেই অপরাধ কমেছে। সিরাজ ভাই দেখেন, আমি বলি, আমি আপনাকে বলি রাজনৈতিক ইয়ে থেকে বলি, যেমন বঙ্গবন্ধু হত্যাকারীদের আপনার শাস্তি দেওয়া হয়েছে,
আপনি দেখেন আজকে কত আব্দুল জলিল ভুঁইয়া যুদ্ধাপরাধীদের বিচার করা একটু থামাতে হচ্ছে আপনাকে, আরেকটা যুদ্ধাপরাধী বিরতি কি নিতে থেমে হচ্ছে আছে? আমাকে। আরেকটা বিরতি নিয়ে ফিরে আসছি এক্ষুনি। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন বাংলাদেশ এখন। আব্দুল জলিল ভুঁইয়া, বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে জ্বালানি তেলের দাম কমার বিষয়টি নিয়েছিলাম। আপনার কি মনে হয় যে এই যে দাম কমছে না সহজে, কোনো একটি বিশেষ মহল কি বিশেষভাবে লাভবান হচ্ছে? এর পেছনে কি কারণ থাকতে পারে? এটা আপনি ধরেন সরকার তো মানে তার সরকার যে বক্তব্যটা আজকে আমি যে উপমন্ত্রী সাহেব যেটা প্রতিমন্ত্রী সাহেব যেটা বললেন নসরুল আহমেদ বিপু, যে আপনার সরকারের এই যে লস ছিল তার লসটা কাটিয়ে উঠেছে, এখন তারা চিন্তা করছে যে কমিয়ে দেবে জ্বালানি তেল। এটা ঠিক আছে, কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এই আন্তর্জাতিক বাজারে যে জ্বালানি তেলের দামটা আছে সেটার সাথে আপনার চিন্তা ভাবনা করে এবং একটা সমন্বয় করে আপনার যদি আপনার কমায় তাহলে পরে ভালো হবে। পাশাপাশি এই কথাটাও আমরা বলতে চাই নাগরিক হিসেবে যে যে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন, আজকে বাসের কথা, সিএনজির কথা, যারা আপনার এই জ্বালানি তেলটা ব্যবহার করেন তাদেরকেও কিন্তু চিন্তা করতে হবে। এটা সরকার তো এনফোর্স করবেনই, পাশাপাশি আপনার যারা এটার সাথে জড়িত আছেন তাদেরকেও এগিয়ে আসতে হবে। আমি কথায় কথায় সুশাসনের কথা বলি, কথায় কথায় আমি আমার কি বলে বঞ্চিত হওয়ার কথা বলি, কিন্তু আমার দায়িত্বটুকু আমি কতটুকু পালন করছি এটা কিন্তু আমার মাথায় রাখতে হবে। আমাদের সমাজে যে ঘটনাগুলো ঘটে, এই ধরেন তেলের দাম আমি বাদই দিলাম, যে আমরা নাগরিক হিসেবে কতটুকু দায়িত্ব আমরা পালন করছি সেটা আমাদের অবশ্যই চিন্তা করতে হবে। আমি এই কথাটুকু বলতে চাই যে প্রতিমন্ত্রী সাহেব যে উদ্যোগ নিয়েছেন, শেখ হাসিনা গভর্নমেন্ট যে উদ্যোগটা নিয়েছেন, উদ্যোগটা আরও যেন ফলপ্রসূ হয়, এটা যেন একটা ফার্স না হয়। যে আপনার শেষ ভাইয়ের সাথে আমি এই জায়গাটাতে একমত যে হ্যাঁ, বাণিজ্যিক চিন্তা ভাবনাটা যেন করা না হয়। আপনি রাষ্ট্রকে বাঁচানোর জন্য যে যতটুকু দরকার ততটুকু করেন, কিন্তু নাগরিকের দিকে আপনাদের তাকাতে এবং হবে। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয়ের বিষয়টি করে আব্দুল জলিল ভুঁইয়া বলছেন। আপনার কি মনে হয় কাজী সিরাজ, এই সিদ্ধান্তটিকে বাস্তবায়ন করতে গেলে বা ফলপ্রসূ করতে গেলে আর কি করা উচিত সরকারের? সরকারকে প্রথম কথা সরকারের সততা দরকার, মানে সিদ্ধান্তটা একটা সৎ সিদ্ধান্ত হতে হবে, আন্তরিক হতে হবে। দ্বিতীয়ত আমিও একমত হচ্ছে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এখানে কমান। আন্তর্জাতিক বাজারে যদি তেলের দাম 100 টাকা কমে, আপনি কেন 10 টাকা কমাবেন? আপনিও 100 টাকাই কমাবেন, তাইলে তো জনগণ সাশ্রয় পাবে। এবং সেটার জন্য আমি জনগণের দায়িত্বের কথা আমি এখানে বুঝলাম না কিছু। জনগণের দায়িত্ব তো হচ্ছে আমি ন্যায্য মূল্যের তেল চাই। ন্যায্য মূল্যের তেল যদি পাওয়া যায় তাহলে আমার বাস ভাড়া কমবে, আমার সেচের খরচ কম হবে। সর্বক্ষেত্রে যেখানে যেখানে তেল, যে বিভিন্ন রকম তেল যেগুলো আছে, যেখানে যেটা ইউজ হয় সেখানে আমার উৎপাদন খরচ কমবে, আমার যাতায়াত খরচ কমবে। এগুলো জনগণ এই দাবিগুলো কিন্তু করেছে। জ্বালানি তেলের দাম যখন থেকে কমা শুরু করেছে তখন থেকে বাংলাদেশে এই সাউন্ড উঠেছে বারবার। শেষ ভাই, আমি বলেছি যে যে আমাদের- যে কথাটা আমি বলেছি যে আপনার ধরেন জ্বালানি তেলের দাম কমালো, এখন সেচে আপনার এই তেলের কারণে সেচের খরচটা কমে গেল, এখন ধানের দাম কিন্তু চালের দাম কিন্তু একই থেকে গেল, তাহলে এই জিনিসটা কমিয়ে লাভটা কি হলো? আপনার বাস ভাড়া যদি একই থেকে গেল, আপনার তাইলে আমার এই তেলের দাম না কমিয়ে না, লাভটা আমি কি সেটা হলো? তো বলছি, সেই জায়গাটা। এটা এটা তো আমি সাশ্রয়টা আমি শুধুমাত্র- আগেরবার বলেছি। না না, আমি সাশ্রয়টা- প্রথম আলোচনায় বলেছি এগুলো শেষ ভাই, এনশিওর করবে সরকার। সাশ্রয় শুধু যদি আপনার মালিকের ক্ষেত্রে হয় তা তো না, আমরা জনগণ এটা থেকে জনগণের কি সুফল পেলাম? পেতে হবে। কি পেলাম? মানে এই সেটা দাম হলো বড় কমার কথা। সুফলটা জনগণ জনগণকে পেতে পেতে হবে হবে এবং এবং এটা নিশ্চিত সব করার থেকে দায়িত্ব সরকারকে নিতে হবে। সমন্বয় সরকার এগুলো রেখেই ensure করবে। সমন্বয় রেখে এই সিদ্ধান্তটা সরকার নিবে, আমরা আশা করি তাই। আব্দুল জলিল ভুঁইয়া এবং কাজী সিরাজ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। শেষ করতে হচ্ছে আজকের মতো, দেখা হবে আগামীকাল। শুভরাত্রি।